যে ওয়াকারুজ্জামানকে হত্যার চক্রান্ত করা হয়েছে এবং সেই চক্রান্ত থামাবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি এখন উগ্র মূর্তি ধারণ করেছেন। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তাকে হত্যার পরিকল্পনা বা হত্যার প্ল্যান করা হয়েছে। কে বা কারা এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হত্যার পরিকল্পনা করছে এই বিষয় নিয়ে আমরা তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কে বা কারা হত্যা করার চেষ্টা করছে এমন গুরুত্বপূর্ণ তথ্য, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টা আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কে বা কারা হত্যা করার চেষ্টা করছে বা পরিকল্পনা করছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি এখন উগ্র মূর্তি ধারণ করেছেন। কেন উগ্র মূর্তি ধারণ করেছেন তার কারণ হলো, আপনারা জানেন যে গত পরশুদিন অর্থাৎ শুক্রবার যখন ওয়াকারুজ্জামান ফিরে এসেছিলেন আফ্রিকার কঙ্গো থেকে, যখন তিনি আসবেন তার আগেই তিনি খবর পেয়ে গিয়েছিলেন যে পাকিস্তানের আইএসআই এর তাদের উদ্যোগে এবং তাদের ব্যবস্থাপনায় সেনাবাহিনীর মধ্যে যে একটি বিশেষ গোষ্ঠী আছে, যে গোষ্ঠীর নেতা ফৈজুর রহমান, তিনি লেফটেন্যান্ট জেনারেল, আগে কোয়ার্টার মাস্টার ছিলেন, কোয়ার্টার মাস্টার, সেই ফৈজুর রহমান তার নেতৃত্বে ওয়াকারুজ্জামানকে হটাবার এবং দেশটাকে ইসলামী দেশ করবার জন্যে ইউনূসের সঙ্গে এবং জামাতের সঙ্গে, হিজবুল তাহরীর এদের সঙ্গে মিলে তিনি একটি ষড়যন্ত্র তৈরি করেছে। যে ষড়যন্ত্র তৈরি হয়েছে আইএসআই এর তাদের দ্বারা তৈরি হয়েছে, যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে ঠিক করা হয়েছিল যে সেদিন ঢাকা এয়ারপোর্টে অর্থাৎ ওই শুক্রবার সন্ধ্যেবেলায় তারা ফেরার কথা ছিল, রাত্রে সন্ধ্যের পর তিনি ফেরার পর তাকে সেখানটার থেকে তাকে গ্রেপ্তার করা হবে, অথবা গ্রেপ্তারে বাধা দিতে গেলে তাকে পুরো হত্যা করা হবে। আমি এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে পরিষ্কারভাবে বলেছি এবং আমার এই চ্যানেল থেকে আমি প্রথম বলেছিলাম যে তাকে হত্যার চক্রান্ত হয়েছে। আপনারা বেশি দিন নয়, গত পরশু দিনের শুক্রবারের আমাদের এবং কালকেও যে আমাদের এখান থেকে এপিসোড দিয়েছি, সেই এপিসোডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে ওয়াকারুজ্জামানকে হত্যার চক্রান্ত করা হয়েছে এবং সেই চক্রান্ত থামাবার জন্য ভারতের 4 জন বিদেশ মন্ত্রকের 4 জন উচ্চপদস্থ অফিসার, তারা তার আগেই চলে গিয়েছিলেন, 2 দিন আগেই চলে গিয়েছিলেন বাংলাদেশে। ঢাকায় গুলশানের একটি হোটেলে তারা ছিলেন এবং তারা সেখান থেকে ওয়াকারুজ্জামানকেও তারা সেখান থেকে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে তাদেরকে সেখানে ওয়াকারুজ্জামানকে বলেন, আপনি শাহজালাল এয়ারপোর্টে আপনি আসবেন না, ওখান থেকে আপনি যখন ওখানে আসবেন তারপরে আপনার উপরে অ্যাটাক হবে, আপনাকে গ্রেপ্তার অথবা আপনাকে মেরে ফেলার চক্রান্ত পর্যন্ত করা হয়েছিল। যার জন্য তিনি এখানে শাহজালাল বিমানবন্দরে না নেমে তিনি বিমান বাহিনীর একটি যে বন্দর আছে, বিমানবন্দর আছে ঢাকায়, যেখানে কোনো কমার্শিয়াল ফ্লাইট যেখানে যাওয়া আসা করে না, সেই তেজগাঁও বিমানবন্দরে তিনি নেমেছিলেন। নেমে সেখান থেকে এসেছিলেন তিনি এবং এসে হিজবুত তাহরীরের, এবং তিনি এসেছিলেন কিন্তু সন্ধে করেননি, তিনি প্রায় 7 ঘন্টা আগে তিনি বাংলাদেশে এসে গিয়েছিলেন। এসে গিয়ে তারপরে হিজবুত তাহরীর তাদের আগের প্ল্যান অনুযায়ী ওই শুক্রবারে তারা বাইতুল মুকাররম থেকে তারা তাদের মিছিল নিয়ে
এবং বেশ কয়েক হাজার আমি আগেও যেটা বলেছিলাম, অন্তত পক্ষে 20,000 মানুষের মিছিল নিয়ে তারা এগিয়ে আসছিল। পল্টন বাজারে তাদেরকে আটকানো হয়, পুলিশের আটকানোটা সেটা ছেড়ে দিয়েও তারা এগিয়ে আসছিল এবং তাদের গন্তব্য ছিল বঙ্গভবন। সেখানে প্রেসিডেন্টকে হটাবে সেদিন, এবং তারা যাবে আমাদের বিমানবন্দরে ওয়াকারুজ্জামানের জন্য। কিন্তু ওয়াকারুজ্জামান তার আগেই সকালেই চলে এসে গিয়েছিলেন এবং তার ফলে তাদের সে প্ল্যানটা ভেস্তে যায়। এই পাকিস্তানের ISI নিয়ন্ত্রিত ফৈজুর রহমানের নেতৃত্বে যে করবার চেষ্টা করা হয়েছিল সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর তখনই আমি বলেছিলাম যে ওয়াকারুজ্জামান কিন্তু এতদিনে তার জ্ঞান ফিরেছে এবং তার জন্য তিনি কেন চলে এসেছিলেন সেটাও বলেছিলাম। তার উপরে একটা বিরাট ভয় দেখানো হয়েছিল। সেই ভয় দেখিয়েছিল আমাদের জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে প্রধান ভলকার তুর্ক, তিনি নিজে স্বীকার করেছেন বিবিসির সাথে এক ইন্টারভিউতে। তিনি বলেছেন যে তিনি ফোন করেছিলেন ওয়াকারুজ্জামানকে গত বছর ওই 5ই আগস্টের আগেই তিনি ফোন করেছিলেন এবং বলেছিলেন সেনা যদি কোনো রকম ভাবে ছাত্রদের এই ছাত্র জনতার আন্দোলনে হস্তক্ষেপ করে তাহলে তিনি কিন্তু বাংলাদেশের যে সৈনিকরা যারা রয়েছে শান্তিরক্ষা কমিশনে তাদেরকে ফেরত পাঠিয়ে দেবেন, এইটা বলেছিলেন। এবং এইটাতেই তিনি চাপ সৃষ্টি করে ওয়াকারুজ্জামানকে সেদিন স্তব্ধ করে দিয়েছিলেন এবং যার জন্য ওয়াকারুজ্জামান বলেছিল সেনাবাহিনী গুলি চালাবে না। এবং তারপরে ওয়াকারুজ্জামান এখন বুঝতে পারছেন যে তাকেও সরাবার জন্য কি চেষ্টা করা হচ্ছে এবং এই চেষ্টার জন্যই ওয়াকারুজ্জামান এখন সম্পূর্ণভাবে এই ইউনুস জামাত, ওয়াকারুজ্জামান নিজে পাকিস্তানের ISI এর লোক ছিলেন, তার সাথে যোগাযোগ ছিল, কিন্তু যখন নিজের ঘাড়ে এসে পড়েছে, যখন দেখেছেন তার নিজের বাঁচার সম্ভাবনা নেই, তখন তিনি এইবার জেগে উঠেছেন। আর জেগে উঠে তিনি উগ্র মূর্তি ধারণ করেছেন। হিজবুত তাহরীরের এত বড় যে জামায়াত, সেই জামায়াতের মিছিলকে তিনি ছত্রভঙ্গ করে দিয়ে তাদেরকে গ্রেপ্তারও করেছেন, একটা বড় সংখ্যার গ্রেপ্তার পর্যন্ত করেছেন। এবং স্বভাবতই এর ফলে ISI তারা ক্ষুব্ধ হয়ে গেছে এবং তারা নতুন প্ল্যান ফাঁদবার আগেই, নতুন করে প্ল্যান তৈরি করার আগে, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে নতুন করে কোনো ব্যবস্থা নেওয়ার আগে তারা করেছে কি, তারা যখন এটা করবে তার আগে ওয়াকারুজ্জামান নিজে একটা পাল্টা ব্যবস্থা নিয়েছেন। আপনাদের হয়তো একটা স্মরণ করে দিই একটা ঘটনার কথা। পাকিস্তানের ঠিক এইরকম একই ব্যাপার ঘটেছিল। তখন সেনাপ্রধান তিনি ছিলেন পারভেজ মুশাররফ। তিনি একটি রাষ্ট্রীয় সফরে তিনি গিয়েছিলেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা থেকে যখন তিনি ফিরছেন, নওয়াজ শরীফ ছিলেন তখনকার ওখানকার প্রধানমন্ত্রী। তিনি ঠিক করেছিলেন ও পারভেজ মুশাররফকে তিনি গ্রেপ্তার করে নেবেন অথবা তাকে মেরে ফেলবেন। নওয়াজ শরীফের প্ল্যান ছিল সেটা, কিন্তু করলেন কি, পারভেজ মুশাররফ ওই বিমানবন্দরে না নেমে তিনি অন্য জায়গায় গিয়ে নেমে সেই নওয়াজ শরীফের সেই প্ল্যানটাকে তিনি বানচাল করে দিয়েছিলেন। ঠিক একই অবস্থা, কারণ এই পুরো প্ল্যানটা তো পাকিস্তানের ISI ওদের মাথা থেকে বেরোচ্ছে। তো এখানে বাংলাদেশেও তারা এখন বাংলাদেশের দায়িত্ব নিয়েছে প্রায়। এই মানে তাদের সেখানে ইউনুস রয়েছে, আর ইউনুস তো প্রধানমন্ত্রী নয়, অনির্বাচিত অবৈধ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। তিনি এমন কিছু না, তিনি তো হাত মিলিয়ে নিয়েছেন এদের সঙ্গেই, ওই যারা মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী তাদের সাথে হাত মিলিয়ে নিয়েছেন। তিনি তার নিজের
বাঁচার জন্যে। এই পরিস্থিতিতে এখন ওয়াকারুজ্জামান, আবার সেনাবাহিনীর মধ্যেও তো 4টে গোষ্ঠী হয়ে গেছে জানেনি, ভারতের গোষ্ঠী আছে, একটা নিরপেক্ষ গোষ্ঠী আছে, তারপরে আমাদের রয়েছে ওয়াকারুজ্জামানদের গোষ্ঠী আছে, ইত্যাদি নানা রকম আইএসআই এর গোষ্ঠী, এরা তো রয়েছে, এই জামাত এদের তাদের সঙ্গে রয়েছে। এই 3-4টি গোষ্ঠী যে রয়েছে, এর মধ্যে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সব থেকে এখন আগে যার নাম, এবং যিনি ওয়াকারুজ্জামানকে পদ থেকে সরিয়ে দিতে পারলে সেনাপ্রধান হওয়ার লড়াইতে যিনি একদম সবাই আছে, সামনে আছে, এবং যিনি পাকিস্তানেরও সাহায্যপুষ্ট আইএসআই যার পেছনে রয়েছে, এবং অবশ্যই জামাত শিবির এখানকার তার পেছনে, আর এদের ধামা ধরে রয়েছেন যে আমাদের যে মোহাম্মদ ইউনূস, সেই ইউনূস স্বাভাবিকভাবেই তার পক্ষে। সুতরাং ইউনূসকে আমি গতকালই বলেছি এবার আঘাত আসবে ইউনূসের ওপরে, এবং সেই আঘাত ইউনূসের ওপরে আসার আগে ইউনূসের যে একটা হাত, সেই হাতটাকে ভাঙবার ব্যবস্থা গতকালই করে ফেললেন আমাদের ওয়াকারুজ্জামান। তিনি কি করেছেন গতকাল ঢাকায় সেনাবাহিনীর মধ্যে একটা ছোটখাটো কু তৈরি হয়ে গেছে, ছোটখাটো কু হয়ে গেছে গতকাল। এবং সেই কুয়ের সাথে এর আগে আমি খেয়াল রাখবেন আমার আগের ভিডিওগুলোতে, সেখানে আমি বলেছি ওয়াকারুজ্জামান কিন্তু ফয়জুর রহমানকে নজরবন্দিতে রেখে দিয়েছেন। তার উপরে নজরবন্দি করতে গেলে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো তার উপরে করে রেখে দিয়েছেন, অর্থাৎ নজরে রেখেছেন ওয়াকারুজ্জামানকে, যাতে ওয়াকারুজ্জামান কোথায় কি করেন ইত্যাদি সমস্ত জিনিসগুলো যাতে তিনি আগে থেকে খবর পেতে পারেন। তাকে যে মেরে ফেলার কিংবা গ্রেপ্তার করার, তাকে সেনাপ্রধানের পদ থেকে হটিয়ে দেবার চক্রান্ত যে চলছে সেটা কঙ্গোতে বসেই তিনি জানতে পেরেছিলেন, যার জন্যেই তিনি বিমান পাল্টে তিনি চলে এসেছেন। কাল শুক্রবার দিন তিনি ওই তেজগাঁও বিমানবন্দরে এসেছিলেন। এইবার গতকাল রাত্রে বোঝা গেল ওয়াকারুজ্জামানের উগ্র মূর্তির দ্বিতীয় রূপটা। প্রথম রূপটা সেদিন হিজবুত তাহরীর তাদের জামায়াতকে ভেঙে তিনি দেখিয়েছেন, আর গতকাল রাত্রে ঢাকায় সেনা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর মধ্যে কালকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে ফয়জুর রহমানকে। ফয়জুর রহমান এখন আর বাইরে নেই, ফয়জুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে। এই খবর আমরা আমি পেয়েছি এবং আপনাদেরকে জানাচ্ছি, এবং এই খবরটি এখনো অবধি বাংলাদেশ সেনা কিংবা বাংলাদেশ সরকারের কোনো জায়গা থেকে সম্পর্কে আধিকারিক সূত্রে কোনো খবর বাইরে আসেনি। কিন্তু ফয়জুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, তিনি এখন বন্দী। ওয়াকারুজ্জামানের উগ্র মূর্তি বেরিয়ে এলো। এরপরে আমরা কি দেখব সেখানটাতে? আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ইউনূস, মোহাম্মদ ইউনূস। এইবার বলছি ওয়াকারুজ্জামানের প্রথম অ্যাটাকে হিজবুত তাহরীরের দম তিনি শেষ করে দিয়েছেন, এবং বাংলাদেশে যারা এখন ওখানে এই সমস্ত উগ্রপন্থীদের নিয়ে, সন্ত্রাসীদের নিয়ে, মৌলবাদকে নিয়ে রাজনীতি করতে এগিয়ে এসছেন এবং যাদের প্ল্যান প্রোগ্রাম রয়েছে, তাদের মধ্যে তিনি এইবার প্রথমটা দিয়েছেন হিজবুত তাহরীরকে, চমকে গেছে ওখানকার সন্ত্রাসীরা। দ্বিতীয় আঘাতটা দিলেন ফয়জুর রহমানকে। এইবার তৃতীয় কিংবা চতুর্থ তার এজেন্ডার মধ্যে রয়েছেন আমাদের মোহাম্মদ ইউনূস। এবং মনে রাখবেন, মোহাম্মদ ইউনূসকে যে শিক্ষা দেবেন ওয়াকারুজ্জামান, তিনি বাইরে যাওয়ার পথ পাবেন না।
তিনি বাইরে যেতে পারবেন না, পালাতে পারবেন না, তাকে বাংলাদেশেই থাকতে হবে। এবং শেখ হাসিনা ফিরছেন, আমি বারবার বলছি, এই মার্চ মাসের মধ্যেই ফিরবেন। ফিরে এদের সবাইকে, এই মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ চেলা চামুন্ড, ওই সমন্বয়ক উপদেষ্টা, ওই জামাত, এদেরকে বিচারের কাঠগড়ায় তোলা হবে। বাংলাদেশের যে সর্বনাশ আজকে এরা করেছে, তাদের প্রত্যেকটা পয়সা হিসাব। মাগুরার বীভৎস ধর্ষণ ঘটনাটি নিয়ে সারা দেশ ফুঁসে উঠেছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রতিবাদ হয়েছে, ছাত্রীরা গভীর রাতে রাস্তায় নেমেছেন, শিক্ষকরা তাদের প্রতিবাদ জানিয়েছেন, জনগণ মাঠে নেমেছে, মাগুরার আদালতে মানুষজন অবস্থান করেছে, বিক্ষোভ দেখিয়েছে, পিটিয়েছে যারা অভিযুক্ত তাদেরকে আদালতে আনার পর, রাস্তা অবরোধ হয়েছে, অনেক কিছু। এত ছোট শিশু ধর্ষণের ঘটনা আমাদের দেশে খুব অভাবনীয় না? আমরা চাই বা না চাই, মানি বা না মানে, একটা ভীষণ বর্বর কিছু মানুষ এই সমাজে বসবাস করে, যারা ধর্ষণ করা ইটসেলফই বিভৎস বর্বরতা। কিন্তু এরকম শিশু বা তার চেয়ে কম বয়সের শিশুর ধর্ষিত হওয়ার খবর আমাদের দেশে আসে। আমরা এতটাই বর্বর কিছু মানুষ আমাদের এই সমাজে আছে। যাই হোক, সেটা নিয়ে আলাপ করছি, কিন্তু আমার কাছে মনে হয় এই ঘটনাটাকে কেন্দ্র করে কিছু অপ্রিয় কথা একটু বলা দরকার। কারণ আমরা যেভাবে এই ব্যাপারটাকে ডিল করতে চাইছি, যেভাবে দেখতে চাইছি, তার মধ্যে ফ্ল আছে, ভুল আছে, এবং হয়তো ঝুঁকি আছে এভাবে বলার। তারপরও আমি সবসময় ঝুঁকিগুলো নিয়েছি। এই আবেগের মুহূর্তেই কয়েকটা অপ্রিয় কথা বলা দরকার। আমরা খেয়াল করছি ধর্ষকের ফাঁসি চাওয়া হচ্ছে। নট অনলি দ্যাট, ইন্টারেস্টিংলি যারা রাস্তা অবরোধ করেছেন মাগুরার আদালত থেকে বেরিয়ে, তাদের বক্তব্য হচ্ছে 180 দিন, আদালত 180 দিন সময় বেঁধে দিয়েছেন এবং 30 কার্য দিবসের মধ্যে তদন্তের কথা বলেছেন। আমাদের আইন উপদেষ্টাও কথা বলেছেন, আমি আসবো সেই জায়গায়। কিন্তু তারা বলছেন 24 ঘন্টার মধ্যে আসামিদের মৃত্যুদণ্ড চান, না হলে তারা ঘরে ফিরে যাবেন না। আমরা আবেগ বুঝি, কিন্তু একই সাথে একটা রাষ্ট্রের জনগোষ্ঠীকে পলিটি হয়ে ওঠার কথা আমরা আলাপ করি, বা আমরা সহজ ভাষায় যদি বলি নাগরিক হয়ে ওঠার কথা যদি বলি, তাহলে আসলে আমরা এভাবে চাইতে পারি? এই প্রশ্ন আছে। বা আমরা সবাই মিলে, আমি এনাদের কথা বলছি না, আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে যেসব স্টুডেন্টরা গতকাল গভীর রাতে প্রটেস্ট করেছেন, তারা সবাই ফাঁসি চেয়েছেন। মানে ফাঁসি, মৃত্যুদণ্ড দিলেই অপরাধ কমে যায়। মানে আমাদের সমাজে এও এক ব্যাধি বলে আমি মনে করি। ফাঁসির সাথে কোনো একদিন কথা বলবো, মৃত্যুদণ্ডের সাথে অপরাধ কমার কোরিলেশন আসলে নেই। এটা নিয়ে প্রচুর স্টাডি আছে। মৃত্যুদণ্ড শাস্তি হিসাবে মানবাধিকার বিরোধী, এই আলাপও আছে। সেই আলাপে এখন ঢুকছি না, কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা করে দিলেই হবে। আমাদের প্রবলেমটাকে মৃত্যুদণ্ড ঘোষণা করায়। খেয়াল করি 2020 সালে আমাদের এই ধর্ষণের আইনের ক্ষেত্রে মৃত্যুদণ্ড যুক্ত করা হয়েছিল। কাগজে কলমে কিন্তু এখনো মৃত্যুদণ্ড আছে। তার মানে যারা আন্দোলন করছেন তারা মৃত্যুদণ্ডগুলো কার্যকর করার কথা বলছেন, এটা তাদের বক্তব্যে মনে হতে পারে। তাহলে এটা একটা দিক গেল। মানে আমরা মৃত্যুদণ্ড থাকলে ভালো হতে পারে, আর অপরাধ কমানো যেতে পারে আমরা মনে করছি। আমি আরেকটা উদাহরণ দিতে পারি, বাংলাদেশেরই উদাহরণ। বাংলাদেশে এই যখন মাদক নিয়ে প্রচুর কথাবার্তা হলো, চাপ তৈরি হলো, আবার মাদক নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেকে জানি না মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 25 গ্রাম মাদক, বিশেষ কিছু মাদকের মধ্যে ইনফ্যাক্ট ইয়াবাও আছে, 25 গ্রাম মাদক রাখার জন্য কারো মৃত্যুদণ্ড দেয়া সম্ভব। তো এই মৃত্যুদণ্ডকে আমাদের মাদকদ্রব্যর ব্যবহার, ব্যবসা, এটার চোরাচালান সব কিছু কমিয়েছে। বা মৃত্যুদণ্ড তো হাতে নাতেই দেখা যাচ্ছিল, আমরা এভাবে বলতে পারি। মাদকের বিরুদ্ধে, চলযায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সময় র্যাব অভিযানে নেমেছিল। তখন প্রতিদিন অ্যাভারেজ একজনের বেশি মানুষকে খুন করা হতো ঠান্ডা মাথায়। মাদক কারবারি, তারা মাদক কারবারি ছিল, এটা ভুলো না।
সিনহা রাশেদ হত্যাকাণ্ডের কারণে সেই অভিযানটা থামে, কিন্তু তার আগে 250-র বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় 4-5 মাসের মধ্যেই। তো এই রকম হত্যাকাণ্ড, মৃত্যুদণ্ড তো সাক্ষাৎ দেখা যাচ্ছে। ইয়াবা কমেছিল? উত্তর হচ্ছে না। ওই সময়ই পত্রপত্রিকায় রিপোর্ট এসছে ইয়াবা পরিবহন বেড়েছে এবং সারা দেশে সাপ্লাইয়ের কোনো অভাব হয় নাই। সো মৃত্যুদণ্ড তো হচ্ছিল, এমনকি কোর্টের প্রসিডিওরে একটা সময় আছে, সেই সময়ও লাগছে না, মুহূর্তেই ধরে কাউকে খুন করে ফেলা হচ্ছে। যে কেউ খুন হয়ে যেতে পারেন, কিন্তু এই পারসেপশন, এই ভীতি ইয়াবা ব্যবসা কমায়নি, ইয়াবার চোরাচালান কমায়নি। সে আলোচনায় পরে যাই, কি করা উচিত আসলে। এর মধ্যে আমরা খেয়াল করব যে জনগণের চাপেই বোধ করি সরকার রিয়্যাক্ট করছেন। আমি আইন উপদেষ্টা বলেছেন সংবাদ সম্মেলনে, তিনি বলছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন আগে মামলা তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হতো, এই জন্য মামলার কাজ শেষ হতে দেরি হতো। আমরা যে সংশোধনী আনবো সেখানে বলবো তদন্তকারী কর্মকর্তা যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা যাবে না। আই থিঙ্ক ইটস গুড। তিনি বলেন ধর্ষণ মামলা তদন্তের সময়ও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, সেটা আমরা এখন 15 দিন করে দিচ্ছি। বিচারের সময় আমরা অর্ধেক করে দিচ্ছি। ধর্ষণের মামলার বিচার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। আসিফ নজরুল বলেন বিচার 90 দিনের মধ্যে শেষ না হওয়ার অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বর্তমানে রয়েছে 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত। সংশোধিত আইন অনুযায়ী ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো জামিন দেওয়া যাবে না। জামিন অযোগ্য মামলায় জামিন দেওয়া যায়, বিচারকের যদি ডিসক্রিপশন থাকে। কিন্তু এরকম আইনের একটা খুব খারাপ দিক আছে, মানে এই যে সরকারও পপুলিস্ট ডিমান্ডকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন, আমি মনে করি দ্যাটস ব্যাড, খুবই খারাপ কথা। আমি জানি আপনাদের অনেকে ভালো লাগছে না কথাগুলো শুনতে। নারী নির্যাতন এবং এই ধর্ষণ রিলেটেড মামলাগুলো একটা বিরাট অংশ ফেক। নারী নির্যাতনের মামলায় প্রচুর ফেক মামলা আছে। আপনারা যে কেউ আপনাদের পরিচিত লয়ারদের কাছে জিজ্ঞেস করবেন যে কত নারী এই ধরনের ফেক মামলা করে হয়রানির জন্য। আমি বলছি না বাস্তবে বাংলাদেশের সমাজে নারীর উপরে নির্যাতন, শারীরিক মানসিক কিংবা ধর্ষণ হয় না, প্রচুর হয়, কিন্তু অসংখ্য ফেক মামলাও আছে। কিন্তু এই মামলাগুলো করার কারণে এখন যে মানুষগুলো অপরাধী নয় তারা জেলে থাকবেন এবং তাদের জামিন চাওয়া যাবে না, এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইনফ্যাক্ট নারী নির্যাতন মামলা প্রচুর মানুষ ভুলভাবে জেল খাটেন। এটা একেবারে দিবালোকের মতো সত্য আমাদের সমাজে, দিবালোকের। এখন এটাকে আরও টাফ করার চেষ্টা করা হলো। এটা কোনোভাবেই ন্যায় বিচারের পক্ষে যায় না। আমাদের খুব বেসিক এথিক্স অফ জুরিসপ্রুডেন্স বলে যে একজন নিরপরাধী ব্যক্তিকে অপরাধ থেকে দূরে রাখার জন্য, তিনি যাতে শাস্তি না পান, তার জন্য অনেক অপরাধীও যদি ছাড়া পাক। কিন্তু এইটার মাধ্যমে আসলে আমরা ওই দিকেই যাচ্ছি। আসলে ওই ঘুরে ফিরে একই জায়গা, আমরা মূল জায়গাটায় যাইনি। আমাদের মৃত্যুদণ্ডের আগেও আমাদের যে বিচারটা ছিল সেই বিচারটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, সেই বিচারটা কন্টিনিউ করছে কিনা, সেই ব্যাপারগুলো আমাদের একটু দেখা দরকার আসলে। এই যে আমরা যারা মৃত্যুদণ্ড চাচ্ছি 90 দিনের মধ্যে যদি প্রাথমিক রায় হয়, আপিল বিভাগ আছে, মানে আপিল করা যাবে হাইকোর্টে, তারপর ডেথ রেফারেন্স আছে, সব কিছু মিলে একটা মানুষের প্রাণ নিয়ে নেওয়া হবে। সেই প্রাণ নিয়ে নেওয়াটা এত সোজা হওয়া উচিত না, যদি প্রাণ নেওয়ার কোনো বিধান আইন আমাদের দেশে থাকেও। আমি আমার ফেসবুকে শিক্ষিত মানুষদেরকে দেখেছি 7 দিন 10 দিনের মধ্যে এই ফাঁসি, ওই 24 ঘন্টা না, 7 দিন 10 দিনের মধ্যে দৃষ্টান্তমূলক ফাঁসি কার্যকর করে দেখিয়ে দিতে বলা হচ্ছে, অনেকেই বলছেন। আমি খুব নিশ্চিত এই শিশুর ধর্ষণকারী যিনি আছেন তাকে যদি সকল ক্রসফায়ার অর্থাৎ বিচার বহির্ভূতভাবে হত্যা করা হতো, আমরা অনেকে খুশি হতাম, অনেকে খুশি হতাম। কিন্তু এভাবে রাষ্ট্র চলে না, এভাবে রাষ্ট্র চলতে পারে না, আসলে পারে না। বিচারটা যাতে প্রসেসটা ঠিকঠাক মতো চলে। এমনকি
তাদেরকে যখন আদালতে তোলা হলো, একটা গণপিটুনির ভিডিও ছড়িয়ে পড়ে। না, একজন অপরাধীকে আমরা এভাবে গণপিটুনিও দিতে পারি, এই বিভৎসতম অপরাধীকেও পারি না, সত্যিই পারি না। আমি মনে করি আমাদের এই ব্যাপারগুলো, আমাদের যদি ইচ্ছাও করে, আমি আমাদের ক্ষোভ, উত্তেজনা, রাগ সবই ফিল করি, কিন্তু তারপরও আমরা এটা করতে পারি না। আসলে ওই যে বলছিলাম, বিচারের মধ্যেই গোড়া। আরও বিচারিত করলেই যে একটা সমাজে সব অপরাধ কমে যায়, নট নেসেসারিলি। আরও অনেক ইস্যুজ আছে একটা সোসাইটিতে। নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের সাথে নারীকে কিভাবে দেখা হয়। এই যে কদিন আগেই একজন যৌন হয়রানি করেছেন, সেটা যৌন হয়রানি বলো, কেউ ইফটিজিং বলে, এই শব্দটা সঠিক না। যৌন হয়রানি করেছেন অন্যান্য একজন নারীকে, তাকে মাথায় পাগড়ি দিয়ে, ফুলের মালা গলায় দিয়ে বের করে আনা হয়েছে। আসার পর সেই নারীকে মামলা উইথড্র করতে বাধ্য করা হয়েছে। তার জীবনে কি দুর্বিষহ পরিস্থিতি হয়েছে তিনি অভিযোগ করেছে বলে। দেখেছি তো। সো এভাবেই সমাজে আসলে এই পরিস্থিতিগুলো তৈরি হয়। আরও কিছু ইস্যুজ আছে, সেই সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আলোচনার জায়গা আছে, এটা না। কিন্তু বিচারের কথা বলছিলাম, আমরা কি অনেকে জানি ধর্ষণের ক্ষেত্রে প্রাথমিক কনভিকশনের হার 3% এরকম। এরপর এটা আপিল হওয়া, মানে হাইকোর্টে আপিল বিভাগে যাওয়া, শেষ পর্যন্ত আর কতটুকু যায় আমি এই ডেটা আর খুঁজে পাইনি। আমি বেশ কিছুদিন আগে একটা লেখার জন্য এটা খুঁজতে গিয়ে পেয়েছিলাম 3%-এরও কম কনভিকশন হয়। হ্যাঁ, 100% যে ধর্ষণ মামলা আছে এর মধ্যে বিরাট একটা অংশ ফেক মামলা, সত্যিকার অর্থে তাই মিথ্যা মামলা করা হয়, প্রচুর করা হয়। সরিয়ে রাখি, তারপরও আমি তাত্ত্বিকভাবে বলছি, যদি অর্ধেক মামলা আমরা বাদ দিয়ে দেই যেগুলো মিথ্যে মামলা ছিল, এটা অর্ধেক হবে না, অর্ধেকের কমই হবে, কিন্তু অর্ধেকও যদি হয়, সব অর্ধেক মামলা আছে তার মধ্যে মানে 50%-এ 3%, তার নিচে 2.5%-এর আশেপাশে। তো 100% হলে 5% আসলে, তাহলে 50%-এর 2.5%, 5% মামলার প্রাথমিক কনভিকশন হয়। এই যদি হয় একটা দেশের শাস্তির অবস্থা, তাহলে যা হবার তাই হবে। সুতরাং দিন কমিয়ে আনা, এতদিনের মধ্যে করার চাইতে আমরা এতদিন পর্যন্ত যে পরিমাণ সময়সীমা বেঁধে দিয়েছিলাম ওটাও যথেষ্ট কমই ছিল আমি মনে করি। এটাকে আর কমানো দরকার ছিল না। জাস্টিস হারিড, জাস্টিস বেরিড বলা হয়। সো এই চাপগুলো ভালো কিছু হবে বলে মনে করি না, কিন্তু জনগণ চাপ দিচ্ছে এবং এই জনগণের চাপ অনেক ক্ষেত্রেই সরকার নিচ্ছে, নিয়ে বাঁচার চেষ্টা করছে। কারণ এই সরকার আসলে ঠিকঠাক মতো তেমন কিছু করতে পারছে না এবং তারা ক্ষমতায় থাকতে চান আরও অনেক দিন, ফলে তারা করছেন। এটাও ভুল হবে। সো মোদ্দা কথাটা হচ্ছে এই যে আমরা আসলে বাংলাদেশের ক্রিমিনাল যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাটাকে ঠিকঠাক মতো কাজ করার কথা বলি, এবং প্রত্যেকটা ধর্ষণেই বা প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রে আমরা একটু চেঁচামেচি, চিৎকার, শোরগোল করি। এই বাচ্চা বলে নেহায়েত মারা যাচ্ছে বলে উই হোপ ও বেঁচে উঠুক, কিন্তু যতদূর জেনেছি, বুঝতে পেরেছি শিশুটি আইসিইউতে আছে এবং তার বেঁচে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু প্রচুর শিশু আছে ধর্ষিত হয়ে মারা গেছে, প্রচুর আছে। তাতে কি, শিশু কেন, অ্যাডাল্ট একজন নারী যিনি মারা যাননি, কিন্তু যে বিভৎস ট্রমার মধ্য দিয়ে যান একটা ধর্ষণে, প্রত্যেকটা অপরাধ, এগুলো কোনোটাকে খাটো করে দেখার কিছু নাই। এগুলো নিয়ে আমাদের রাষ্ট্র, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের সরকার তার জায়গা থেকে সঠিক কাজগুলো করবে, সেই জিনিসগুলো তো আমরা আসলে একটু দেখতে চাই। এবং একটা সমাজে ইনসাফ, ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার, বিচার বিভাগ সবাই মিলে, রাষ্ট্র ন্যায় বিচার নিশ্চিত করবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে। শুধু কোনোটা শোরগোল অনেক বেশি হলে সেটা নিয়ে মুহূর্তে আইন পাল্টে ফেলবো, এই ধরনের অ্যাটিটিউডের চাইতে, ধরনের পপুলিস্ট অ্যাটিটিউডের চাইতে দীর্ঘমেয়াদে এই কাজগুলো করতে হবে। তাহলে অন্তত একটা দিক আমাদের ডেট্রয়েন্ট হিসাবে কাজ করবে, যে বিচার হয়। কিন্তু বিচারই আসলে একমাত্র ডেট্রয়েন্ট না, লটস অফ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বাংলাদেশে এগুলো কি হচ্ছে, একের পর এক কিন্তু আমরা আপডেট পেতেই চলছি এবং আমাদের চ্যানেল থেকে যেগুলো প্রচার করা হচ্ছে সবগুলো একদম লিগ্যাল এবং
একদম ইউনিক সবার প্রথম আমরা আমাদের চ্যানেল থেকে আমরা ভিডিওগুলো প্রচার করে থাকি। বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন আজকের ভিডিওটা দেখে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে যে বাংলাদেশ না ভারত থেকে পর্যন্ত মানুষজন কথা বলা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমাদের যে বক্তব্যটি এখন পর্যন্ত আপনারা দেখছেন, বিশেষ করে আমাদের হাইলাইট বক্তব্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে, সেটা কিন্তু বাংলাদেশ থেকে কেউ বলে না, এটা কিন্তু ভারত থেকে মানে ইন্ডিয়া থেকে সেই প্রচার করছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে চলতেছে বাংলাদেশের নানা ধরনের আলোচনা এবং সমালোচনা। বন্ধুরা এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।